আসসালামু আলাইকুম। আমি আরাফ আলম রাফি। আজকে আমার সাথে আছেন ডক্টর মোহাম্মদ রফিকুর রশিদ স্যার, হেড অফ ডিপার্টমেন্ট অফ আইপি। স্যার কেমন আছেন? জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনাকে কিছু কোশ্চেন করতে চাচ্ছিলাম বুটিক্সের আইপি ডিপার্টমেন্ট সম্পর্কে। জি স্যার, আইপি কি? আইপি ডিপার্টমেন্টের একটা ভূমিকামূলক পরিচয় যদি আমাদেরকে দিতেন। অ্যাকচুয়ালি আইপি আমরা সবাই জানি যে দিস ইজ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আমাদের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অ্যাকচুয়ালি আইপি ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয় 2015 সালে এবং আমাদের অলরেডি কয়েকটা ব্যাচ অলরেডি বেরিয়েছে, 41, 42, 43 এবং সর্বশেষ 44 ব্যাচ। এখানে আমি যদি একটু প্রারম্ভিক আলোচনা করি, সেটা হলো যে আমরা জানি যে আমাদের সবচেয়ে বড় সেক্টর হলো অ্যাপারেল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এবং সেখানে রপ্তানি আয়ের শতকরা 80% প্লাস ইনকাম আসে হলো অ্যাপারেল সেক্টর থেকে। এবং এই অ্যাপারেল সেক্টরে একটা বড় একটা জায়গা দখল করে আসছে কিন্তু ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এবং এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তাদের মূল কাজ হলো প্রসেস অপটিমাইজেশন করা এবং এফিসিয়েন্সি যাচাই করে। এই সমস্ত ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি এতদিন শ্রীলঙ্কান এক্সপার্টরা কাজ করত এবং বাইরের এক্সপার্টরা কাজ করত ইনফ্যাক্ট। এবং পরবর্তীতে আমাদের দেশে যখন অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আইপি ডিপার্টমেন্ট খোলা হয়, তারা সেখানে কিছুটা ভূমিকা পালন করে। এবং আমাদের 2015 সালে আমরা যে আইপি ডিপার্টমেন্ট খুলেছি, এখানে আমি মনে করি যে আমাদের একটু আলাদা ভূমিকা আছে। কারণ হলো যে আমাদের ডিগ্রিটির নাম বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আইপিই। দ্যাট মিনস হলো এখানে ঠিক অনেকটা ডুয়েল ডিগ্রির মতো। আমি প্রায় এই কথাটা বলি, সেটা হলো যে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত সাবজেক্টগুলোই পড়ানো হয়, তার সাথে আইপির যে সমস্ত সাবজেক্টগুলো আছে সবগুলো আমরা কভার করার চেষ্টা করি। সো দ্যাটস ওয়াই সেই লক্ষ্যকে সামনে রেখে 2015 সাল থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আইপি ডিপার্টমেন্টের যাত্রা শুরু, এবং অনেকগুলো ব্যাচ আমাদের এখান থেকে বেরিয়েছে। তারা সাকসেসফুলি বিভিন্ন যে আমাদের শিল্প প্রতিষ্ঠান আছে তারা চাকরি করতেছে, এবং তারা এখন পর্যন্ত আমার কাছে যে আপডেট আছে আমাদের সেক্টরে তারা খুব ভালো ভূমিকা পালন করতেছে। আমি একটা কথা বলে রাখা ভালো, এখানে যদিও আমি বলেছি যে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আমাদের ভূমিকা আছে, ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংকে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি সমস্ত জায়গাতেই ভূমিকা রাখতে পারে। এবং টেক্সটাইল ছাড়া আদার যে সমস্ত যেখানে প্রসেস অপটিমাইজেশনের ব্যাপার আছে সেখানেই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এখন যদি বর্তমান প্রেক্ষাপটে বলা হয় লিডার অফ দ্য ইঞ্জিনিয়ার্স। ধন্যবাদ সকলকে। স্যার, আইপির একটা তুলনামূলক আলোচনা যদি আমাদেরকে বলতেন। আমরা যেহেতু জানি যে অন্য অন্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে আইপি পড়া যায়, যেমন বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, সাস্টেও হচ্ছে করা যায়। তো সেই আইপিগুলোর সাথে বুটেক্স আইপির একটা তুলনা যদি আমাদেরকে আপনি বলতেন। আমি মনে হয় একটু আগে জাস্ট এটা শুরু করেছিলাম, সেটা হলো যে আমাদের বুটেক্সের আইপি এবং আদার্স যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা সরকারি বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বুয়েট বলতে পারি, রুয়েট, কুয়েট, চুয়েটের এই আইপি থেকে পার্থক্য আছে। সেটা হলো তারা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত সাবজেক্টগুলো আছে তারা পড়ে। আমি যতটুকু জানি বুয়েটের সম্ভবত এবং ইভেন নাও আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও তাদের যে আইপি আছে, তারা একটা 4th ইয়ারে গিয়ে একটা রিভিউ টাইপের বা একটা ওভারঅল টেক্সটাইল টেকনোলজি একটা সাবজেক্ট তারা পড়ে। সেখানে জাস্ট সবগুলো জিনিসকে তারা জাস্ট মানে অ্যাট এ গ্ল্যান্স তারা ঠিক জানতে পারে। বাট আমাদের এই আইপির পার্থক্য হলো যে আমি একটু আগে আমি আবার রিপিট করতে চাই, এটা অনেকটা ডুয়েল ডিগ্রির মতো। তারা সমস্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক, হোয়াইট প্রসেস, অ্যাপারেল সমস্ত জিনিসগুলো ইন ডিটেলিং উইথ ল্যাব ফ্যাসিলিটি সহ তারা শিখবে। দ্যাট মিনস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে বেসিক যে সমস্ত জিনিসগুলো শেখার দরকার ছিল তারা সব জিনিসগুলো এবং প্রসেস সমস্ত জিনিসগুলো তারা জানবে, অ্যাজ ওয়েল এজ অন্যান্য ডিপার্টমেন্ট যে সমস্ত সাবজেক্ট অফার করতেছে এবং আইপির যে সাবজেক্টগুলো আছে তার ম্যাক্সিমাম জিনিসই আমাদের এখানে আছে। সো আমি মনে করি যে আমাদের আইপির যদি বলা হয় যে সামনের দিকে আমাদের ছেলে যে যাত্রা আরও ওয়াইড, তারা টেক্সটাইলে সমস্ত জিনিসটা পারবে, সাথে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাপ্লিকেশনটাও তারা পারবে, এবং তারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে স্পেশালি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত আইপি ডিপার্টমেন্ট থেকে যারা গ্র্যাজুয়েটরা বের হয় তারা প্রসেস অপটিমাইজেশনের জিনিসগুলো জানে, কিন্তু তারা ওই টেক্সটাইলের জিনিসগুলোকে রিলেট করতে পারে না।
স্যার আপনি এতক্ষণ আমাদেরকে বললেন স্যার আইপি থেকে পড়াশোনা করার পরে হচ্ছে আমাদের জব সেক্টরে আমাদের যে অপরচুনিটিসগুলো আমরা পাবো বা জব সেক্টরে আমরা যে প্রায়োরিটিসগুলো পাবো। এখন স্যার অনেকে এরকম থাকে না যে গ্র্যাজুয়েশন করার পর হচ্ছে স্যার একটু বিদেশে যেতে চায় বা হচ্ছে আপনার আরও হায়ার স্টাডিজ করতে চায়। তো সেই ক্ষেত্রে স্যার বুটেক্স আইপি থেকে পড়াশোনা করার পরে হচ্ছে বাইরের ইউনিভার্সিটিগুলো থেকে আমরা কীরকম প্রেফারেন্স পাই বা স্কলারশিপ পাওয়ার অপরচুনিটিগুলো কীরকম, এই ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। আমি উচ্চশিক্ষার ব্যাপারে যেটা বলবো সেটা হলো যে আমাদের এখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পরে বাট আমাদের ডিপার্টমেন্টেরই নতুন মাস্টার্স কোর্স আছে, সেটা করতে পারো। অথবা আমি যেটা বলতে চাই, আমাদের এখান থেকে ব্যাচেলার করার পরে আসলে আমাদের ছেলেদেরকে তাদের টার্গেট নিশ্চিত করে তারা অ্যাকচুয়ালি কোথায় যেতে চায়। এক এক দেশের জন্য এক এক রকম নিয়ম। তারা যদি সাপোজ বেসিক কিছু রিকোয়ারমেন্ট তাদেরকে ফুলফিল করতে হবে, সেটা হলো যে টোফেল অথবা আইএলটিএস দিয়ে তাদের ইংলিশের অ্যাপটিটিউড টেস্টের একটা মোটামুটি একটা ভালো একটা স্কোর তাদেরকে রাখতে হবে। যদি কেউ আমেরিকাতে যেতে চায়, আমি আগেই বলেছিলাম যে আমেরিকাতে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এইসব সাবজেক্ট আছে, সেখানে তাদেরকে অবশ্যই জিআরই দিতে হবে। আমি তো বললামই যে আমাদের বুটেক্সের যে সমস্ত ফ্যাকাল্টিরা এবং গ্র্যাজুয়েটরা এখন যাচ্ছে তারা সবাই জিআরইতে আলহামদুলিল্লাহ ভালো স্কোর করে তারা যাচ্ছে। জিআরইতে একটা ভালো স্কোর থাকলে যেটা হয়, কারণ আমেরিকাতে সিস্টেমটা হলো জিআরই দিয়েই তোমাকে যেতে হবে এবং এটাকে তারা এন্ট্রি লেভেলে এক্সামিনেশন বা স্কোর হিসেবে নেয়। এই স্কোরে যদি 300-এর কাছাকাছি বা 300-এর উপরে যদি স্কোর থাকে, এটার উপরে ডিপেন্ড করে যে আমি স্কলারশিপটা আসলে কি পরিমাণ পাবো। ঠিক আছে, ক্লিয়ার? এবং কেউ যদি জিআরইটা ভালোভাবে করতে পারে এবং জিআরই স্কোর থেকে তাহলে তারা যেতে পারবে আমেরিকার ক্ষেত্রে। ঠিক এটা। আর ইউরোপীয় দেশের কথা, স্পেশালি আমি পড়াশোনা করেছি ইংল্যান্ড থেকে, সেটার ক্ষেত্রে যেটা বলবো যে ওই জাস্ট আইএলটিএস তোমাকে দিতে হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেখানে এই সাবজেক্ট আছে বা তোমার ফিল্ডের সাথে কানেক্টিভিটি আছে, সেই সাবজেক্টগুলোর সাথে মিল রেখে প্রফেসরের সাথে যোগাযোগ করে বিশেষ যদি কোনো স্কলারশিপ পাওয়া যায় তাহলে সেটাকে চেষ্টা করতে হবে। তবে এখানে যে কথাটা জাস্ট বলে রাখি, আমরা অনেকেই মনে করতে পারি যে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হইতে পারে যে পরবর্তী জীবনে সে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই সে হয়তো পিএইচডি করে। আসলে জ্ঞানের কিন্তু কোনো শেষ সীমা নাই। তুমি চাইলে তুমি নিজেকে অন্য যে কোনো ফিল্ডেও নিজেকে তৈরি করতে পারো। তুমি যদি সফটওয়্যার রিলেটেড কোনো কাজ করো সেদিকে তুমি যেতে পারো। তুমি যদি মনে করো যে না আমি ম্যানেজমেন্ট রিলেটেড কিছু আমি জিনিসপত্র করবো, সেটা করতে পারবো। তুমি যদি ফাইবার সায়েন্স রিলেটেড কিছু কাজ করতে চাও, সেইখানেও তুমি মানে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে পারো। তুমি যদি চাও যে না আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের যে জিনিসগুলো আমি পড়লাম সেগুলো নিয়ে কাজ করতে চাই, সেগুলো কাজ করার স্কোপ আছে। এবং তোমরা বেশ অবাক হবা যে এখন টেক্সটাইলের বেসিক যে টেক্সটাইল আছে, স্পেশালি আমরা যে বেসিক টেক্সটাইলগুলো পড়ি, যেমন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং, হোয়াইট প্রসেসিং টেকনোলজি এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, এই বেসিক নিয়ে কাজ পৃথিবীতে অনেক হয়েছে। এখন একটা স্পেশাল একটা শাখাই তৈরি হয়েছে, যেমন হাই পারফরমেন্স ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইলস, কম্পোজিট ম্যাটেরিয়াল, এই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে। কারণ এই জিনিসগুলোতে ম্যাটেরিয়ালগুলোতে যেটা হয় সেটা হলো প্রচুর পরিমাণে টেকনোলজি থাকার কারণে ভ্যালু এডিশন অনেক পরিমাণ বেশি। যেমন জানো বিশাল একটা সেক্টর আছে মেডিকেল টেক্সটাইলস। তোমরা বেশ অবাক হবো, আমরা যে গজ ব্যান্ডেজ এগুলো নিয়ে যে বলি, এগুলা নর্মাল একটা কটনের গডবেঞ্জের দাম হলো 100 টাকা, কিন্তু সেটার মধ্যে যদি কোনো রকমের টেকনোলজিক্যাল ওইরকম যদি জিনিস ইউজ করি যেটা সাধারণত আমার ঘাকে দ্রুত শুকাইতে সহযোগিতা করবে, আমার স্কিনটাকে ড্রাই রাখবে, সেটা তুমি দেখা গেলো যে 2000 টাকাতেও তুমি কিন্তু কিনতে যাবা। তাহলে এই যে 10 টাকার জিনিস 2000 টাকা পর্যন্ত চলে, কী পরিমাণ ভ্যালু এডিশন ওই ধরনের প্রোডাক্টে। এবং টেকনিক্যাল টেক্সটাইলসের বিশাল একটা বাজার আছে, মেডিকেল টেক্সটাইলসও বিশাল একটা বাজার আছে। আমি তোমাদের বলি আর্টিফিশিয়াল লিগামেন্ট, হার্ট, কিডনি এই টেক্সটাইল ফাইবার দিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আরও যদি বিদেশে পড়তে যায়, আসলে তার ওই যে শুধুমাত্র সে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হলে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়বে তা না, সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গিয়েও কাজ করতে পারবে, ইভেন অন্য কোনো টেকনোলজিক্যাল ডিপার্টমেন্টেও কাজ করতে। তারা শুধুমাত্র তোমাকে কানেক্ট করতে হবে টেক্সটাইলের অ্যাপ্লিকেশনটা আমার এখানে কোথায় আছে। সো দ্যাটস ওয়াই কেউ যদি চায় তাহলে আমি যেটা বললাম, আমেরিকাতে একরকম অ্যাডমিশন প্রসিডিউর, ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর মধ্যে ঠিক একরকম। আমি যদি জার্মানিতে যেতে চাই তাহলে জার্মানিতে যাওয়ার জন্য তাদের ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার আছে, ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। জাপানে যেতে হলে কিছু ল্যাঙ্গুয়েজের কিছু ব্যাপার আছে। আমি যদি এদিকে চলে আসি, একদম পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি আমি বলি, তাহলে ভারতের দিল্লি আইআইটিতে
এবং তোমরা জানো যে মুম্বাই আইআইটিতে সেখানে কিন্তু ফাইবার সায়েন্স এবং টেক্সটাইল নিয়ে কিন্তু টেক্সটাইল ডিপার্টমেন্ট আছে দিল্লি আইআইটিতে। আমাদের কয়েকজন শিক্ষকও ওখানে পড়াশোনা করতে কি বলা যায় গিয়েছেন। অ্যান্ড অ্যাজ ওয়েল এজ তোমরা বেশ অবাক হবে যে ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে টেক্সটাইল ডিপার্টমেন্ট কিন্তু ঠিক আছে। আমাদের পাশে শ্রীরামপুর টেক্সটাইল কলেজ আছে। স্যার এতক্ষণ আপনি আমাদেরকে জানালেন হচ্ছে মানে জব ফিল্ডের কথা বা আইপি থেকে পড়াশোনা করার পরে হচ্ছে আমরা কীরকম ফ্যাসিলিটিস পাবো বা আমাদের হচ্ছে স্যার মানে লেটার প্রসেসগুলো কীরকম হবে। আমি যদি স্যার আপনার কাছে এখন একটু বলি যে আমাদের পড়াকালীন বা আমাদের ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনকালীন এই ডিপার্টমেন্টে পড়াশোনা করাকালীন সময়ে মানে চিত্রটা কীরকম হয় স্যার, সে ব্যাপারে যদি একটু জানতে চাই যে বুটেক্স আইপিতে যে কোর্সগুলো হচ্ছে আমরা পড়ি, আমাদেরকে ইউনিভার্সিটি থেকে যে কোর্সগুলো কন্ডাক্ট করতে বলা হয়, এগুলোর অ্যাপ্লিকেশনগুলো স্যার টেক্সটাইল ভিত্তিক জবগুলোতে কীরকম হয় বা টেক্সটাইল ভিত্তিক জবগুলোতে এই কোর্সগুলো কীরকম প্রভাব বিস্তার করে? এটা আমি মনে হয় প্রথম প্রারম্ভিক আলোচনার সময় মনে জাস্ট বলেছিলাম, আমাদের আইপির যে সমস্ত সাবজেক্টগুলো আছে যেমন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কথা যদি বলি, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের কথা যদি বলি, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং অ্যান্ড মেনটেন্যান্সের কথা বলি, তোমরা জানো যে এগুলো হলো মোটামুটি প্রায় মেইন বা মেজর সাবজেক্ট। এটা চেষ্টা করি সবসময় যে এই প্রোডাক্টিভিটি এবং প্রসেস অপটিমাইজেশনের আমাদের এই আইপির কী কানেক্টিভিটিগুলো ঠিক আছে এবং কোয়ালিটি কন্ট্রোলে কী কী টুলসগুলো অ্যাপ্লাই করে এখানে আমরা বেটার প্রোডাকশন দিতে পারি অ্যান্ড অ্যাজ ওয়েল এস ডিফেক্টিভ রেঞ্জটা আমরা কীভাবে কমাইতে পারি সেই জিনিসগুলো চেষ্টা করি। তোমরা মনে জানো যে সাপ্লাই চেইন একটা বিশাল একটা বড় একটা জায়গা। জি স্যার। এবং সেইখানে মাল্টি ন্যাশনাল যে সমস্ত কোম্পানিগুলি জাস্টিসে আগে এইসব জিনিস নিয়ে এত মানে গবেষণা ছিল না। এখন এই যে স্পেস এবং টাইম এই জিনিসগুলোকে খুব কাউন্ট করা হয় যে আমরা কোন ম্যাটেরিয়ালটা কত পার্সেন্ট বা কত সময় পর্যন্ত ডিলে হবে এবং সেখানে একটা মেশিনের আগে ম্যাটেরিয়ালগুলো আমার কী পরিমাণ ওয়েট করতেছে, আমার এখানে ম্যাটেরিয়াল কি কোনো রকমের অপচয় হচ্ছে কি না, এগুলোকে ইন্টারমিডিয়েট প্রসেসের মাঝখানে কোনো একটা ম্যাটেরিয়াল কতক্ষণ আমার এখানে ওয়েট করতেছে, সেগুলোকে কিভাবে আমি কমাইতে পারতেছি। এবং ম্যাটেরিয়াল হ্যান্ডলিং খুব গুরুত্বপূর্ণ জিনিস। এক জায়গা থেকে আরেক জায়গায় ম্যাটেরিয়ালটা ট্রাভেল করতেছে, এটা আনড্যামেজ কন্ডিশনে আমি কীভাবে নিতে পারতেছি। এবং তোমরা জানো যে এখন এইসব জিনিসগুলো আমাদের ইন্টিগ্রেটেড সিস্টেম চলে আসছে, টোটাল ইন্টিগ্রেটেড সিস্টেম চলে আসছে যে সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। কারণ মানুষের মাধ্যমে একটা লিমিটেশন আছে, ঠিক আছে, বাট যন্ত্রের মাধ্যমে তার কিন্তু আমি অসীম ক্যাপাবিলিটি আমি কিন্তু ঠিক বাড়াইতে পারি। এইসব জিনিসগুলোকে আমরা রিলেটেড করার চেষ্টা করি। অ্যান্ড অ্যাজ ওয়েল এজ আমাদের যে সমস্ত সিনিয়র স্টুডেন্টরা যারা বাইরে যারা কাজ করতেছে তাদেরকে মাঝে মাঝে ডেকে নিয়ে আসি। এবং তোমরা আমি ঠিক জানি না কয়েক বছর আগেও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত এক্সপার্ট আছে তাদেরকে ডেকে এনে স্টুডেন্ট সহ এবং টিচার সহ মাঝে মাঝে আমরা মত বিনিময় সভা করি, সেখান থেকে জানার চেষ্টা করা হয়। আর প্রতি টার্মেই তো তোমরা জানো তোমাদেরকে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করি বিভিন্ন স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান, সেইখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কারা আছেন, কিভাবে তারা এই সমস্ত অপটিমাইজগুলো করতেছে, তারা কিভাবে এই বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিকগুলো কাজে লাগাচ্ছে সেগুলো দেখানোর আমরা চেষ্টা করি। শেষ একটা কথা বলবেন আমাদেরকে, আপনি জানেন যে বুটেক্স হচ্ছে 50তম ব্যাচ আসছে আর কি সামনে, সবাই জানি স্যার। আইপিএতে তো অবশ্যই 40টি স্টুডেন্ট ভর্তি হবে প্রতি বছরের মতোই, তাদের উদ্দেশ্যে যদি স্যার কিছু বলতে চান বুটেক্স স্টুডিওর মাধ্যমে। আমি প্রথমেই নবীন ছাত্রছাত্রী ভাই বোন যারা 50তম ব্যাচে যারা কয়েকদিন আগে আমাদের অ্যাডমিশন টেস্ট হলো, যারা নির্বাচিত হয়েছে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি জাস্ট একটা কথাই বলতে চাচ্ছি যে আইপি হলো আগামী দিনের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের লিডার। সো আইপির বিশাল প্রসপেক্ট আছে এবং এটা আমাদের দেশে খুব বেশি আগে প্রচলিত ছিল না। বাট তোমরা ভর্তি হওয়ার আগে অবভিয়াসলি তোমরা দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটগুলো দেখবে এবং এতে দেখবে যে বড় বড় বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ হচ্ছে। এবং আমি যারা এখানে ভর্তি হতে চায় তাদেরকে জাস্ট এটাই বলবো যে সামনে আমাদের যেহেতু 4র্থ শিল্প বিপ্লব আসতেছে এবং সেইখানে যে বুমিং একটা জায়গা আসবে, বড় একটা জায়গা আসবে, বড় একটা জব সেক্টর তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের। অতএব আমি যারা ভর্তি হবে তাদেরকে আমি অবভিয়াসলি অগ্রিম কনগ্রাচুলেটেড জানাবো এবং তাদেরকে আমি বলবো যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে যদি তারা চুজ করে তাহলে আমাদের যে শিল্প উন্নয়ন এবং আমাদের যে অর্থনীতির চাকাতে তারা আরও ভালো
ভূমিকা রাখবে এবং আমাদের ডিপার্টমেন্টও অ্যাজ ওয়েল এস অনেক সমৃদ্ধ হবে বলে আশা করি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার, আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন স্যার। আশা করি আপনার এই মূল্যবান কথাগুলো অবশ্যই স্যার নতুন শিক্ষার্থীদেরকে যথেষ্ট অনুপ্রাণিত করবে স্যার, আমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে অনেক ভালোভাবে জানাবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।